আসসালামু আলাইকুম বন্ধুরা। তো যারা এই বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে যাচ্ছেন 2025 সালের নভেম্বর অথবা ডিসেম্বরে যেটা অনুষ্ঠিত হতে যাবে, তাদের জন্য আমাদের কিন্তু ফাউন্ডেশন বেসটা চালু আছে। আপনারা অ্যাডমিশনটা নিতে পারেন। এখানে আমরা প্রতিটা সেকশন, প্রতিটা ব্যাখ্যা, প্রতিটা উদাহরণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনার ফাউন্ডেশনটা ঠিক থাকে। এমনকি একটা আইনকে আপনার কিভাবে পড়তে হবে সেই পড়ার নিয়ম কানুনটা আমরা বলে দেওয়ার চেষ্টা করি যাতে আপনি নিজে নিজে আইনটাকে পড়তে পারেন। বেয়ারেক বা মূল আইনের বাইরে যত লেখকেরই বই পড়েন, আপনি হয়তো পরীক্ষায় এমসিকিউতে পাশ করবেন কিন্তু লিখিত পরীক্ষায় ফেসে যাবেন। তো এই জন্য এখন যেহেতু আপনার কাছে সময় আছে 4 মাস 5 মাস, আমাদের সপ্তাহে শুধু 2 দিনই ক্লাস হচ্ছে, আপনার ফাউন্ডেশনটা আপনি ঠিক করে নিতে পারেন। জাস্ট সিম্পল ডেমো হিসাবে ইউটিউবে আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে। টোটাল তামাদি আইনটা আমরা যেই ফাউন্ডেশন বেসে 3টে ক্লাস নিয়েছি, মোটামুটি 3টা ক্লাসই দেওয়া আছে, সেগুলো আপনি দেখতে পারেন। তারপরেও যেটা বলি যে যেমন ধরেন তামাদি আইনের মধ্যে সুখাধিকার জিনিসটা দেওয়া আছে। তো এখন সুখাধিকার যদি আপনি বুঝতে চান, সর্বপ্রথমে আপনাকে ডেফিনেশন থেকে শুরু করতে হবে। ডেফিনেশনে বলে যে সুখাধিকার কী কী জিনিসকে ইনক্লুড করে। মূল ডেফিনেশন তামাদি আইনে দেওয়া নাই, সেটা আমাদের সুখাধিকার আইনে দেওয়া আছে। এখন এই সুখাধিকার বলতে বোঝাচ্ছে যে যেইটা কোনো চুক্তি থেকে আসবে না, এমন একটা অধিকার হবে যেখানে একজন ব্যক্তি অন্যের জমি থেকে কিছু অংশ তুলা সেখানে ব্যবহার করার অধিকার অর্জন করবে। পাশাপাশি ওই জমিতে জন্মানো, জমির সাথে আটকানো, জমিতে অবস্থিত কোনো জিনিসের উপরও সে ব্যবহার করার অধিকার পাবে। সেটাই হচ্ছে আমার সুখাধিকার। এখন কিভাবে অর্জিত হয়? 26 ধারা যখন আমরা পড়তে যাই আমাদের 2টা ক্যাটাগরিতে ভাগ করে, যে একটা ভবনে বা বিল্ডিংয়ে আলো বা বাতাসের ক্ষেত্রে বলতেছে যদি আপনি পিসফুলি সেটা এনজয় করেন কোনো বিনা বাধায়। আর বলতেছে যদি কোনো চলাচলের রাস্তা হয়, কোনো জলাশয় হয়, কোনো পানি ব্যবহার করার অধিকার হয়, অথবা অন্য কোনো পজিটিভ বা নেগেটিভ অধিকার হয়। পজিটিভ মানে হচ্ছে যে আপনার কোনো একটা সম্পত্তি ব্যবহার করা, আর নেগেটিভ মানে হচ্ছে অন্য কাউকে আপনি বাধা দিতে পারেন। এটা যখন হয়, আর এই কাজটা যখন আপনি প্রকাশ্যভাবে পিসফুলি বিনা বাধায় আপনি কি করেন, একটানা মোটামুটি 20 বছর ব্যক্তিগত সম্পত্তি হইলে আর সরকারি হইলে 60 বছর ব্যবহার করতে পারেন, তখন সেখানে আপনার যে একটা অধিকার জন্মায় এটা অ্যাবসোলুট অ্যান্ড ইনডিফিসিয়েবল হয়, অখণ্ডনীয় হয়। এইখানে তখন ব্যাখ্যা দ্বারা বুঝায় দেয় যে বিনা বাধায় বলতে কি বুঝায়, মানে বাধাটা যাতে প্রকৃতপক্ষে বাস্তবে বাধা হয়, বাধাটা যাতে যিনি দাবি করতেছেন সুখাধিকার উনি ছাড়া অন্য কোনো ব্যক্তি দেন, এবং এই বাধাটা যাতে 1 বছরের বেশি থাকে। 1 বছরের কম থাকলে বাধা বলে গণ্য হবে না। এটা ছাড়া আপনি মামলা দায়ের করার ক্ষেত্রে কোন 20 বছর বা 60 বছর প্রমাণ করবেন, তখন বলে যে যেই দিন আপনি মামলা দায়ের করতেছেন তার পিছনের 2 বছরের মধ্যে সমাপ্ত 20 বছর বা 60 বছর বোঝাবে। সেখানে আপনার একটা 2টা উদাহরণ দেওয়া আছে। ওই উদাহরণে আপনাকে বলে যে যদি আপনি কি করেন, একজন ব্যক্তি মামলা করে যদি এটা প্রমাণ করতে পারে যে সে পিসফুলি এবং ওপেনলি একটা রাস্তা ব্যবহার করেছে এবং অপরপক্ষ বাধা দিয়েছে, সেক্ষেত্রে উনি ডিক্রি পাইতে পারেন। কিন্তু যদি অপরপক্ষ দেখাইতে পারে আপনি প্রমাণ করলেন পিসফুলি ওপেনলি ব্যবহার করছেন, কিন্তু অপরপক্ষ বলতেছে যে সে আমার কাছে অনুমতি চাইছে, এইটা প্রমাণ করছে, তো মামলা খারিজ হবে। তার মানে মূল কথাটা হচ্ছে অনুমতি ছাড়া বিনা বাধায় একটানা 20 বছর বা 60 বছর যখন আপনি নিজের একটা অধিকার হিসাবে অ্যাজ এ রাইট হিসাবে ব্যবহার করবেন, তখনই এই অধিকারটা আসবে। আর ইজমেন্টারি যে রাইট, এটা আপনি মারা যাওয়ার পর বাতিল হয়ে যায়, এটা বংশ পরস্পরায় ট্রান্সফারটা করা যায় না। এখন যদি আমরা দেখি এর পরবর্তী 27 নম্বর সেকশনটা কি বলে, যে ইজমেন্টটা হিসাব করার ক্ষেত্রে 2টা সময় আমাদেরকে বাদ দিতে হবে। কখন আমরা, যখন ওই সম্পত্তিটা যদি অন্য কারো কি থাকে, অন্য কারো ক্ষেত্রে লাইফ ইন্টারেস্ট বা কারো ক্ষেত্রে 3 বছরের বেশি ইজারায় দেওয়া থাকে, আর যখন মূল মালিকের কাছে ফেরত আসবে, যাকে আইনের ভাষায় বলে যে রিভিশনার, ওই রিভিশনার বা মূল মালিকের কাছে যখন ফেরত আসবে, আসার 3 বছরের মধ্যে সে যদি আপত্তি দায়ের করে, তাহলে ওই সময়কালটা আমরা বাদ দিব, যে যতদিন পর্যন্ত অন্য ব্যক্তি লাইফ ইন্টারেস্টে ছিল ওই সময়টা আপনার তামাদি হিসাব থেকে বাদ দিতে হবে, কিছু সেখানে করার নাই। ওই 27-এর মধ্যেও আপনাকে কি করা হয়েছে, একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে যে একজন ব্যক্তি প্রমাণ করছে সে 25 বছর ব্যবহার করছে। এখন বিবাদী এসে বলতেছে এর মধ্যে 10 বছর তো একটা লাইফ ইন্টারেস্টে ছিল, আর লাইফ ইন্টারেস্ট শেষ হওয়ার 2 বছরের মধ্যে আমি আপত্তি দায়ের করছি, অতএব 10 বছর যদি মাইনাস করে দিই তাহলে 15 বছর হচ্ছে, তার মানে সুখাধিকার অর্জিত হয় নাই।
এরপরে 28 নম্বরে আমাদের মূল যেটা বলে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি তামাদি আইনে সম্পত্তির মালিকানা বিলুপ্তি ঘটে। এটা মুভেবল হইতে পারে, ইমুভেবল প্রপার্টি হইতে পারে, দুইটা জিনিসই কিন্তু সেখানে আলোচনা করা আছে। এখন ওইখানে বলতেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা দায়ের না করলে আপনার ওই সম্পত্তি থেকে অধিকারী বিলুপ্ত হবে। নর্মাল টোটাল তামাদি আইনের বেসিক কনসেপ্ট হচ্ছে আইনগত রেমেডিটাকে সে খর্ব করে দেয়, আইনগতভাবে আদায় করতে পারবেন না, কিন্তু আপনার যে রাইট ছিল সেটাকে তামাদি আইন খর্ব করে না। কিন্তু এই 28 দ্বারা হচ্ছে ব্যতিক্রম, এখানে বলে যে আপনার রেমেডির পাশাপাশি আপনার যে রাইট সেটাকেও এক্সটিংগুইশ করে দেয়। এখন এই তামাদি আইনের 28 ধারার বিভিন্ন নাম আছে, যেমন যে অ্যাকুজিশন বাই প্রজেশন, ওনারশিপ বাই প্রজেশন, ওনারশিপ বাই প্রেসক্রিপশন, নেগেটিভ প্রেসক্রিপশন, পজিটিভ প্রেসক্রিপশন। এইটা ছাড়া আমরা যদি বলি যে সম্পত্তির অধিকার বিলুপ্তি, বাংলায় অসংখ্য নামে পাওয়া যায়। এখন এইটার ক্ষেত্রে রিভার্স যখন আপনি চিন্তা করবেন যে একজনের মালিকানা যদি বিলুপ্ত হয় তাহলে অন্যজন মালিকানা লাভ করে, তাহলে উনি কি করবেন? তো উনি নর্মালি এখানে তো বলা নাই, তখন আমরা ল অফ লিমিটেশনটাকে যখন বিভিন্ন পার্সপেক্টিভ থেকে বিশ্লেষণ করি তখন দেখা যায় যে যিনি দখলে আছেন উনি ঘোষণামূলক মামলা দায়ের করবেন এবং উনি কয়েকটা জিনিস আদালতে তাকে প্রিন্সিপাল সেট করা আছে প্রমাণ করতে হবে। এক তো ওই সম্পত্তিতে উনি অবৈধভাবে প্রবেশ করেন নাই, ওই সম্পত্তিতে উনি বাস্তবে দখলে ছিলেন, মূল মালিকের বিরুদ্ধে দখলে ছিলেন এবং জবরদখলে ছিলেন, সেটা অনুমতি দখলে ছিলেন না। এই কয়েকটা জিনিস যদি প্রমাণ করা যায় তখন আদালত ডিক্লেয়ার করে দেয় যে যিনি ওই সম্পত্তির জবরদখলে ছিলেন উনি হচ্ছেন ওই প্রপার্টির হকদার। তো ওই তার ডিক্লারেশনটাই একটা দলিল হিসাবে পরিগণিত হয়, সেটাই উনি ব্যবহার করতে পারেন। তো এই তামাদি আইনের 28 দ্বারা মালিকানা অর্জনের মামলা করার তামাদি যে কোর্ট ফিটা কিন্তু নগণ্য, যেহেতু ডিক্লারেশন সুট সম্পত্তি তারই দখলে থাকে। তো আশা করি আপনারা যদি আমাদের কোর্সটাতে অংশগ্রহণ করেন তাহলে আশা করি আপনারা কি হবেন না, কোনোভাবেই প্রতারিত হবেন না, আইনটাকে বুঝতে পারবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া রইল। আর পাশাপাশি যারা আমাদের ভূমি আইনের সাতকাহন শুরু সাতকাহন দুইটা বইয়ের মধ্যে পার্থক্য বুঝতেছেন না, বা ভূমি আইনের সাতকাহনটা আমরা কিন্তু এখনও আপডেট করি নাই, সেটা বাজারে নাই, শুধু বর্তমানে নতুন সংশোধিত এসেছে সাতকাহন বইটা 650 টাকায় ঘরে বসে আপনি সংগ্রহটা করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।